আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আজকের আলোচনায় আমাদের অতিথি হিসেবে আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার সাথে থাকার জন্য। আজকে থাম্বেল এবং হেডলাইন দেখে বুঝছেন যে আমি কি বলতে চাচ্ছি, যে বিএনপির বিজয়, ইউনূস কাকা যাচ্ছেন কবে। বিএনপির বিজয় হয়েছে এই নির্বাচনে, যে নির্বাচনই হবে হোক আর যেভাবে নির্বাচনই হবে হোক, যদি আওয়ামী লীগকে বাইরে রেখে একটা নির্বাচন হয়েছে, এটা একটা অবৈধ নির্বাচন। তারপরও আপনাকে সংসদীয় গণতন্ত্রের হিসাব যদি করতেছেন, আপনাকে মেনেই নিতে হবে যে হ্যাঁ, নির্বাচন হয়ে গেছে, কারণ পরবর্তী কোনো সরকার এসে এই নির্বাচনকে বাতিল ঘোষণা করতে পারবে না। যেমন 96 একটাও পারেনি, 15 ফেব্রুয়ারি ইলেকশন সেম। তো এখানে আপনারা যদি মনে করেন যে বিএনপির বিজয় হয়েছে, সেই জায়গায় আমার একটু খটকা আছে কি জানেন, বিএনপি না, আসলে ভূমিধস বিজয় হয়েছে জামাত ইসলামের। এখন আপনারা অনেকে বলতেন ভাই কীরকম ভূমিধস বিজয় হলো, কই থেকে আমি আজগবি খবর আনলাম। জামাত পাইছে মাত্র প্রায় 70 আসন, বিএনপি পাইছে 225-এর উপরে আসন। হ্যাঁ, এখানে হিসাবটা অন্য জায়গায়। যদি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দেই, তাহলে আপনারা হয়তো একটু বুঝবেন। সেটা আমি আমার এলাকার কথা বলি। আমার এলাকায় 4টা ভোট কেন্দ্র, 2টা পুরুষ 2টা মহিলা ভোট কেন্দ্র। বর্তমানে সেখানে প্রায় 14 থেকে 16 হাজার ভোটার আছে। আর 1991 সালে এখানে ভোটার ছিল 6.5 কি 7 হাজার। তো 1991 সালে দেখা গেল যে আওয়ামী লীগ বিএনপির ভোটে বিএনপি পেয়েছিল 3,500, আওয়ামী লীগ পেয়েছিল 650। ভোটের হিসাব, তার মানে বুঝেন এবার ওইটা কি পরিমাণ বিএনপি অধ্যুষিত একটা এরিয়া। সেই জায়গায় 96 সালে যখন আওয়ামী লীগ ওই 550 থেকে 1150-তে উত্তীর্ণ হলো, বিএনপি কিন্তু সেম 4,500-5,000 ভোট পেল 96। তো তখন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি, তিনি রাস্তায়, ওয়ার্ড তো না সরি ইউনিট সভাপতি, উনি রাস্তায় এসে নেচেছিলেন এবং বলেছিলেন যে 550 থেকে 1100 ভোটে আনতে পেরেছে, এটা বিজয় ছিল, আসলেই বিজয় ছিল ওই জায়গায়। এরপরে কালের প্রকারান্তরে বিএনপি সবসময় 7-8 হাজার হলে আমরা আওয়ামী লীগ আলারা হয়তো আপনার 2-2.5 হাজার ভোট পাইতে, এই ছিল অবস্থা। জামাতের অবস্থা খুবই শোচনীয়। জামাত 200, 250, 300 এরকম ভোট পাইতো। সে জায়গায় এইবার যা হয়েছে দেখেন, আওয়ামী লীগ নির্বাচনে নাই, ওকে আওয়ামী লীগের লোকজন যায় নাই। 15,000 ভোটের মধ্যে যে কয়টা ভোট কাস্ট হয়েছে, তাতে দেখা গেছে যে বিএনপির প্রার্থী ওইখানে 300 কি 400 কত ভোটে জানি বিএনপির প্রার্থী ওই 4 কেন্দ্রে হেরে গেছেন। জামাত সেখানে প্রথম। নোয়াখালীর আরেকটা কেন্দ্রে যেখানে আজীবন জামাত 7-8 হাজার ভোট পাইতো, যেখানে আওয়ামী লীগ প্রার্থী এর আগে আওয়ামী লীগ প্রার্থী প্রায় 20 থেকে 25 হাজার ভোটেও জিতেছেন, দ্বিগুণ ভোটে। সেই জায়গায় এবার নাকি 96,000 ভোট জামাত ইসলাম পেয়েছেন, যদিও বিএনপি জিতেছে 96,000 ভোট। ঢাকার 20টা আসনের মধ্যে 7টা আসন জামাত জিতেছে। জামাতের যে আমির 3বারের ফেল করা আমির, তিনি এবার 20,000 ভোটের অতিরিক্ত দিয়ে জিতেছেন। জামাত সমর্থিত প্রার্থী ডারবিন নাসির আপনার মির্জা আব্বাসের বুকে হিমশীতল কাঁপন ধরিয়ে দিয়েছেন। মানে আওয়ামী লীগ বিহীনের নির্বাচনে জামাত টোটাল মেকানিজম করেছে, বিএনপিও মেকানিজম করেছে, কেউ মেকানিজমে ছাড়েনি। কিন্তু এখন আপনার বলতে প্রশাসন এটা, ভাই ওগুলা বাদ দেন। জামাতের এই উত্থান, এটা হচ্ছে যে ভূমিধস বিজয়। আর এই অবস্থা যে আগামী 5 বছর চলে, তাহলে কোথায় গিয়ে থাকবে বুঝছেন। আগামীতে হয়তো সরকার জামাত গঠন করার স্বপ্ন আবারও দেখতে পারে। তাদের এই বিজয় কিন্তু, আপনারা যদি মনে করেন যে ভাই দৌড়ো ভাই কি বলতেছেন, এটা অবৈধ নির্বাচনে, যাই হয়েছে হয়েছে। এখন জামাত নির্বাচিত, জামাত কি করছে দেখেন, যেই সব সিটগুলো তোরা জিতছে, যেসব সিটগুলো তোরা জিতে নাই, সব সিটে আওয়ামী লীগের কারা কারা আছে, কারা কারা আওয়ামী লীগের ভোট দিবে না, যাবে না, হাটকোর, এদের লিস্ট করে কিন্তু সকালবেলায় মহিলা দিয়ে সমস্ত ভোট দেওয়াই দিছে। মহিলাদের ভোট মহিলা দিয়ে। এইবারের নির্বাচনে আপনি যদি বলেন, আমরা যদি বলি যে আপনার 20% ভোটারও গিয়েছে, তাতে 10%-এর অধিক কিন্তু মহিলা ভোটার, বাকি ভোটারই পুরুষ। এখন পুরুষ ভোটারদের মধ্যে বিএনপি এমন এমন কিছু আসন আছে যেটা আমি জানি, যে সেখানে নির্বাচনের আগের দিন বিএনপি 800, 500, 1,000 করে দিয়ে ভোট টেনে নিয়ে যেতে হয়েছে
কেন্দ্রে, সেক্ষেত্রে জামাত যে দেয়নি তা না, জামাতও অনেক জায়গায় 1,000, 1,500, 2,000 টাকা করে ভোট কিনে নিয়ে গেছে। যদি আওয়ামী লীগ থাকতো এটা তো আরো টাফ হইতো সবার জন্য, সেখানে কে জিততো কে হারতো সেটা হচ্ছে পরের কথা, কিন্তু ইলেকশনটা আরো টাফ হয়ে যেত। তারপরে এই অবস্থায়ও বিএনপিকে ভোট কিনতে হয়েছে, জামাতকে তো কিনতেই হয়েছে, বা জামাতের খুব বেশি কিনতে হয়নি, কিন্তু জামাতে তো নির্দিষ্ট কিছু লোক আছে যারা জামাতকেই দিবে, বিএনপিরে কিন্তু এটা বিএনপির এখন বোধোদয় উচিত। বিএনপির যে সমস্ত এমপিরা হয়েছেন তারা নিজেরাই জানেন যে কোথায় কি দিয়ে কিভাবে এসেছেন, তাদের মাথায় এখন থাকা উচিত যে কি অবস্থাটা, তাহলে আগামী অদূর ভবিষ্যতে কি হবে এটা যদি বিএনপি অনুভব করতে পারেন, তাহলে বিএনপি কিন্তু এবার সেই কাজটাই করবেন। এখন কিনতে হয়েছে কেন দেখেন, তার কারণ হচ্ছে যে গত 17 মাসে বিএনপিকে পুরো লেজে গোবরে করে দিয়েছিল জামাত এবং এনসিপি বাহিনী। এই যে কয়দিন আগেও ঢাকা ইউনিভার্সিটিতে, হ্যাঁ, তার এক আমার ডট ডট বইলা যেসব সাদিক কায়েম তাদের মিছিল মিটিং অমুক তমুক এইসব, এগুলো সবাই দেখছেন। আজকে এখন মিছিল করতে বলেন দুইটা, এখন আর করবে না। তো এখন বিএনপি এইভাবে যে বিএনপি গেছে, বিএনপিকে ডোনেট করেছে অনেকে, অনেক নেতা কর্মী অনেকেই ডোনেট করেছে বিএনপি, তারপরে বিজয় হয়েছে সেটা ওকে, কিন্তু বিএনপিকে বিজয়ী তো অনেক কাঠখড় পুরাতে হয়েছে। তো সেই ক্ষেত্রে জামাত, তো জামাতের এই সত্যের আসন এটা কিন্তু অ্যালার্মিং। আজকে আবার আপনারা দেখলেন যে পঞ্চগড়ে আওয়ামী লীগের একটা অফিস, বিএনপির বিজিত এমপি উনি তালা খুলে দিয়েছেন। বিপুল আসনে সারা বাংলাদেশের সরকার গঠনের পথে এই প্রথম মুহূর্তে উপজেলা সভাপতি জাগলাট ইউনিয়নের সাবেক আপনারা চুপ থাকেন কি বলছি চেয়ারম্যান জননেতা জনাব আবু দাউদ প্রধান, তিনি প্রথমেই যে কাজটি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের প্রাণের যে সংগঠন আমাদের চাকলাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তালামুক্ত অবমুক্ত করেছেন। সেই যারা এই দেশটাকে পাকিস্তান বানাতে চেয়েছিল, যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের প্রতিটি দলকে নিশ্চিহ্ন করার চিন্তা ভাবনা করে বাড়িতে অফিসে হামলা করে বন্ধ করে রেখেছিল, সেই অফিস আজকে প্রথমেই তিনি চাকলাট ইউনিয়ন আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলেন। চাকলাট ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে তিনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আগামী দিনে যে কোনো মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম স্বাধীনতার সপক্ষের সকল উন্নয়নের ক্ষেত্রে আমরা না আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি সকলে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের পক্ষে থাকব এবং ঐক্যমত্যের ভিত্তিতে উন্নয়নমূলক ইউনিয়নের উন্নয়নের আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সারা বাংলাদেশে আমরা সাদা চোখে সব সময় দেখেছি যে ঘর বাড়ি আগুন ধর পাকড় মাইট ধৈর সব বিএনপি করেছেন, মামলাগুলো সব বিএনপি করেছেন, আর জামাত কিছুই করেনি। অনেকের কাছে ছিল যে জামাত সুফি সাহ না। আসলে ঘটনাগুলো আমি বারবার আমার ভিডিওতে বলেছি, জামাত পেছন থেকে কলকাঠি নেড়ে সবকিছু করিয়েছে, বিএনপি পাগল। এই যে আওয়ামী লীগের ভিতরে কতগুলো পাগল আছে না, যাইয়া সব করছে আর পেছন থেকে ভিডিওটা করে আপনাদের আমার কাছে ছেড়ে দিয়েছে, আমরা চালিয়ে দিয়েছি। আমাদের ভিতরে যখন এখনো গুপ্ত আছে জামাত, বিএনপির ভিতরে গুপ্ত জামাত আছে। আবার এখন দেখবেন খোলস ছেড়ে ইঁদুরের গর্ত ছেড়ে আমাদের কিছু প্রধান নেতা ওরা বেরিয়ে আসবে, আস্তে আস্তে বেরিয়ে আসবে। দেখবেন 72 ঘন্টার ভিতরে অনেক নেতারই চেহারা দেখতে পারবেন, ফেসবুক ওপেন করবে। এই হচ্ছে যে ইলেকশন। আর এখন কি হবে, এখন আসলে যাই হবে, মন খারাপের দরকার নেই আওয়ামী লীগ। দেখেন আপনার গত 17 মাস যেভাবে ছিলেন এখনো সেভাবে থাকবেন। এখন হয়তো একটু সুবিধা হবে কি জানেন, অনেকেই হয়তো বাড়ি ঘরে ফিরে যাবেন, থাকতে পারবেন, মামলা আপনাদের উঠবে না ভাই, জামিনও হবে, কিছু কিছু নতুন নতুন মামলাও খাবেন, কারণ কোনো গ্যাঞ্জাম হইলে মামলা খাবেন নতুন নতুন, যেটা অতীতে আমরাও করেছি, এখন ওরাও করবে সেম। আবার কোনো ইলেকশন আসলে, সিটি কর্পোরেশন ইলেকশন আসলে গণহারে মামলা খাবেন, গণহারে ওই মামলাগুলোতে আপনাদের অ্যারেস্ট করা হবে যে কোনো নির্বাচনে, এটা সবাই জানেন। যে আমরা আগেও দেখেছি যে আমাদের আমলে ওই গত 17 বছরও আমরা দেখেছি যে কোনো ইলেকশনের সময় আমরা মুরগি চুরির মামলাও দিতাম। এখন আপনারা বলতেন ভাই এটা মিথ্যা কথা, না ভাই এটা আমার ক্ষেত্রে আমি বলবো সত্য কথা। আচ্ছা, আমারই এক ভাই বন্ধু যিনি আমার সাথে একসাথেই ব্যবসা করতেন বাংলাদেশে, সেটা 2001 সালের কথা বলছি,
আমরা 88 থেকে 1 সাল পর্যন্ত ব্যবসা করছি, আমি 2000 সালে চলে আসছি। নিপাট ভদ্রলোক, মাত্র থেকে এসেছেন, জাপান থেকে এসে উনি আমাদের সাথে ব্যবসা করতেন, কোনো দলীয় বাজি ছিল না। ওনার যা ভাইরা ছিলেন, ভাইরা না সরি, এই মানে ওনার ওয়াইফের বড় ভাই, উনি ছাত্রলীগের বোনাফাইড একজন মেম্বার, ডাক্তার। তো ওনাকে অযথা 6টা মামলাতে আসামি করলেন। তার কারণ হচ্ছে কি, উনি বিএনপির লোকজনের সাথে চলতেন। হ্যাঁ, ভালো লাগতো ওনার চলতেন, কিন্তু সারাক্ষণ ব্যবসা আমাদের সাথে করতেন, কোনো তর্ক বিতর্ক ছিল না, আমরা হাসাহাসি করতাম সব বন্ধু বান্ধবের মতো। উনাকে মামলা দিয়ে ঢুকানো হইল। তো এটা আমি একটা উদাহরণ দিলাম, 100 উদাহরণ দিতে পারবো। এরপরও ঠিক ছিল সব। আর এইবারের যেগুলো হয়েছে, এটা যেমন বিএনপির একটা ক্ষোভ ছিল, আমাদের উপর পেছন থেকে আগুনটা দিয়েছে কিন্তু জামাত, তাদের কারণে আজকের এই অবস্থা। তো এটাই বললাম যে আপনারা কোনো কিছু, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে তারেক জিয়া তো জিতলেন, আর তারেক জিয়া যে জিতে আসলেন, তারেক জিয়া নির্বাচন কমিশনার বলেছিল শুক্রবারে গ্যাজেট করবে। তো আজকে যদি গ্যাজেট নাও করতে পারে, আগামীকাল তো গ্যাজেট করতে পারবে না, আগামীকালও করলে না, রোববারের ভিতরে গ্যাজেট 100%। আগামী 2 দিনের ভিতরে আপনাকে সরকার গঠন করে ফেলতে হবে। নির্বাচন কমিশন চাইলে এগুলো হবে। তাইলে মার্চ মাসের 11 তারিখ ডাক্তার ইউনূস সাহেব জাপান যাবেন কোনভাবে? উনি যে আগেই ডিক্লেয়ার দিলেন মার্চের 21 তারিখ ডাক্তার ইউনূস সাহেব জাপানে যাবেন, ওই রাষ্ট্রীয় সফর। এখন উনি কি ব্যক্তিগত সফর করবেন না রাষ্ট্রীয় সফর করবেন, সেটা হচ্ছে যে এখন কথা। তা নাহলে উনি এইসব ঘোষণা দিলেন কিভাবে? আবার এতদিন আমরা যদিও বলি যে ডাক্তার ইউনূসের একটা ইচ্ছা ছিল যে উনি রাষ্ট্রপতি হবেন, এখন তারেক কি সেটা মেনে নিবে? কারণ আমার মনে হয় না, বিএনপিও আশা করেছিল যে 200 আসনের উপরে পাবে, 225-30 আসন পাবে, সেটা বিএনপিও আশা করেনি। বিএনপি হয়তো আশা করেছিল যে 150 বা 160 এরকম পাবেন, সেটা হইলে হয়তো একটা জাতীয় সরকার মরকার কথা ছিল, কিন্তু এখানে 225-30 আসনের উপরে। কাছে যে 8 জন স্বতন্ত্র আছে, রুমিনা ফারহান টারহান সহ, এরা সব বিএনপিতে চলে যাবে, এটা আপনি লিখে রাখতে পারেন, না সবাই যাবে। তো বিএনপি তো একক সংখ্যাগরিষ্ঠ দল। এখন আবার ওনারা জিতাইলো কাকে? হাঁ ভোটকে। তা হাঁ ভোট জিতায় যদি সংসদে আনতে হয়, তাহলে তো আবার তারেক জিয়ার সমস্যা আছে, উনি কি চেয়ারম্যান থাকবেন, মন্ত্রীও থাকবেন, তাও তো পারবেন না। তো এগুলো নিয়ে তো একটা বিশাল কাণ্ডকর্ম আছে, সেটা আমরা আস্তে আস্তে বুঝবো যে কিভাবে তারেক জিয়া আপনার সামনের দিকে এগিয়ে যায়, বিএনপির এমপিরা কিভাবে থাকে, বিএনপির এমপিরা কি সেই অতীতের মতোই, অতীত বলতে আমি গত 30 বছরের কথা বলছি, আওয়ামী লীগের 17 বছর, তার আগে বিএনপি, তার আগে আওয়ামী লীগ, তার আগে বিএনপি, ওই ধরনের চলবেন, নাকি এখন অন্য কিছু দেখাবেন? কারণ তারেক জিয়া 17 বছর বিদেশ থেকে গেছেন, উনি এখানে থেকে অনেক কিছুই শিখেছেন। এটা আপনারা যদি বলেন যে ভাই না 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 না, আমি এটা মানবো না, তার কারণ হচ্ছে কি জানেন, আমি দীর্ঘ 25 বছর থাকার পর আমিও এখন দেশে গেলে অনেক সময় আমি রাস্তার উপর দাঁড়ায় থাকি, যে সিগন্যাল পড়বে আমি রাস্তা ক্রস করবো, গাড়ি দাঁড়াবে, কিন্তু পরবর্তীতে যখন হুঁশ ফিরে তখন দেখি যে না, এটা হয়নি। বাজারে গেলে আমি দামাদামি করতে পারি না, কারণ এখানে তো সব আমরা দামাদামি ছাড়া কিনি। হয়রাজ দেখা যাচ্ছে আমি 800 টাকা দিয়ে ইলিশ মাছ কিনলে আরেকজন 400 টাকা দিয়ে কিনে গেছে, আমার কিন্তু ঠকাই দিছে। তারেক যে এগুলো দেখে গেছেন, শিখে গেছেন, বুঝে গেছেন। এবং যারা এতদিন চরম অপমান করছেন, সেই জামাতে ইসলাম, আজকে আবার তারা নির্বাচন কারসাজি হয়েছে, অমুক তমুক। কারসাজি কি নির্বাচন করে নাই? পুলিশে কত লোক আছে, তারপরে সচিবালয়ে কত লোক আছে, এগুলো সব আস্তে আস্তে একের পর এক তুলে দিব, যাতে বিএনপি বুঝে যে কারা কারা জামাতের ছিল, কাদের সাথে কি করা উচিত, এটা যাতে বিএনপি বুঝে, এবং কিভাবে দেশটাকে ওনারা আমাদের কথাগুলো একটু শুনে, যদি 2-1টা শব্দ যদি আমাদের ওনাদের কাছে ভালো লাগে, নিতে পারেন। তারেক রহমান ঢাকা 17 আসনে বাংলাদেশের সবচেয়ে অভিজাত এলাকায় শেষ পর্যন্ত যে জিতে বেরিয়ে এসেছেন দাঁড়িপাল্লার সঙ্গে, তার সঙ্গে দাঁড়িপাল্লার একেবারে অপরিচিত ডাক্তার খালেদুজ্জামান নামের এক জামায়াত প্রার্থীর ভোটের পার্থক্য 4500-এর কম। কাজেই জামায়াতে ইসলামী প্রকৃতপক্ষেই আসনে আসনে বাংলাদেশ জুড়ে বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে, এবং জামায়াতে ইসলামী জানে যে এই ঘাড়ে নিঃশ্বাস ফেলা তাদের পক্ষে খুব শিগগিরই বিএনপিকে গিলে ফেলার মতো পরিস্থিতিতে নিয়ে যাওয়া সম্ভব।
বাংলাদেশে যারা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসার বিষয়টি নিয়ে ভীষণভাবে শঙ্কিত হয়ে পড়েছিলেন এবং জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে ইসলামপন্থীদের ব্যাপক বিকাশ ঘটবে, বাংলাদেশে অনেক কট্টরপন্থা গেড়ে বসবে, সেসব নিয়ে ভয় পাচ্ছিলেন এবং বিএনপিকে জামায়াতে ইসলামীর চাইতে একেবারে বিপরীতে অবস্থানরত একটি মধ্যপন্থী দল হিসেবে দেখে তাকে ভোট দিয়ে স্বস্তি পেতে চেয়েছেন, তারা যখন জামায়াতে ইসলামীর পরাজয় এবং বিএনপির জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, তখন এদের বিরাট একটা অংশ আসলে নির্বাচনের ফলাফলটাকে বিশ্লেষণ করে দেখছেন না। জামায়াতে ইসলামী যদি বাংলাদেশের রাজনীতিতে এই প্রেক্ষাপট সৃষ্টি করতে না পারত 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে, যার ফলে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করে ছেড়েছে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে ছেড়েছে এবং এটা একেবারেই জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নিজস্ব আন্দোলন ছিল। মে মাসে যখন তারা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার ডেডলাইন দিয়ে সেই কার্যক্রম নিষিদ্ধ করে ছাড়ে এবং তারপর রাজনীতি থেকে, নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দিয়ে ছাড়ে, এই পরিস্থিতিটা যদি তারা তৈরি করতে না পারত, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত না করতে পারত, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না করতে পারত, আওয়ামী লীগকে ব্যালট থেকে বাদ দিতে না পারত, তাহলে তারেক রহমান কি সত্যি দেশে ফিরতে পারতেন? তাহলে কি সত্যি বিএনপি একটা নির্বাচনের মাধ্যমে এত বড় জয় লাভ করতে পারত? কাজেই জামায়াতে ইসলামী ছাড়া বিএনপির অস্তিত্বকে কল্পনা করা যেমন বাংলাদেশের গত 2-2.5 দশকের রাজনীতি বিশ্লেষণ করলেও একরকমের অসম্ভব, কিংবা বিএনপির জন্মলগ্ন থেকেই সেই রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করলে একরকমের অসম্ভব। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলের জামায়াতে ইসলামী স্বাধীনতার পর আবারও বাংলাদেশের রাজনীতিতে বৈধ দল হিসেবে অংশগ্রহণের সুযোগ পেয়েছিল, সেটা যেমন সত্যি, তেমনি একেবারে 2001 সালে নির্বাচন থেকে যদি বিবেচনা করা যায় তাহলে দেখা যাবে যে বিএনপির বরাবরের মূল নির্বাচনী এবং রাজপথের শক্তি হিসেবে কাজ করেছে জামায়াতে ইসলামী এবং এ দফায়ও আসলে বিএনপিকে পথ পরিষ্কার করে দিয়ে ক্ষমতায় আনতে এক রকমের পুরো প্রস্তুত করে দিয়েছে জামায়াতে ইসলামী এবং এর ফলে জামায়াতে ইসলামী যেই প্রেক্ষাপটটি তৈরি করতে পেরেছে, মানে আপাতত মনে হচ্ছে জামায়াতে ইসলামী হেরে গেছে, কিন্তু দেখুন জামায়াতে ইসলামী এখন পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে তাতেই জামায়াতে ইসলামী 74টি আসন পেয়েছে বিরোধী দল হিসেবে। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এই যে এত সংখ্যক আসন পেয়ে একটা বিরোধী দল গঠন করা, সেটাও কিন্তু সবসময় ঘটেনি। 2001 সালে যখন জামায়াতে ইসলামী, বিএনপি সহ 4 দলীয় যে জোট, তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসে, তখন আওয়ামী লীগ 62টির মতো আসন পেয়েছিল। আর 2008 সালে যখন জামায়াতে ইসলামী, বিএনপির 4 দলীয় জোটকে পরাজিত করে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসে, তখন জামায়াত বিএনপির জোট 30টির মতো আসন পেয়েছিল সংসদে। সেখানে চিন্তা করে দেখেন যে 74টি আসন এরই মধ্যে নিশ্চিত, আমি দেখতে পাচ্ছি সর্বশেষ খবরে আমার দেশ পত্রিকায়। তাহলে এই যে এত শক্তিশালী একটা বিরোধী দল, তাকে কি করে বিএনপি একরকমের ইগনোর করবে বা বিএনপি আসলে এড়িয়ে চলবে? তারেক রহমান এই হিসাবটা পরিষ্কার বোঝেন। এই যে যারা জামায়াত বিরোধিতার জেরে গিয়ে বিএনপিকে দলে দলে ভোট দেওয়া উচিত, এই প্রচারণাটা অন্তত নির্বাচনের শেষ 2 সপ্তাহ জোরদারভাবে করেছেন, তাদেরকে একরকমের স্বস্তি দিতে, উস্কে দিতে জামায়াতে ইসলামী বিরোধী রাজনীতি ব্যাপকভাবে বিএনপি করেছে 2024-এর আগস্টের পর থেকে, বিশেষভাবে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে। যে জামায়াত মুক্তিযুদ্ধ বিরোধী দল, জামায়াতে কি ভূমিকা ছিল 1971 সালে সেটা সবাই মনে রেখেছে, এমনকি তারেক রহমান সে কথা বলেছেন। মনে রাখবেন, এই প্রেক্ষাপটটা না করলে, তৈরি করলে বিএনপি এবং জামায়াতের এই নির্বাচন এতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠতে পারতো না কিছুতেই। এবং জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির যে কত তফাৎ সেটা বোঝাতে তারেক রহমান সর্বশেষ যে স্বস্তিটা দিয়েছেন সেটা হচ্ছে নির্বাচনের কদিন মাত্র আগে রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন, ওই যে জামায়াত যে বলছে সকল দলকে নিয়ে জাতীয় সরকার গঠন, সেটা বিএনপি করতে চায় না, তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে, সে ব্যাপারে তারেক রহমান বিশ্বাসী।
কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ যে ঘটনা ঘটেছে, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, ভোটের দিন ভোট কেন্দ্রগুলো পরিদর্শন শেষে যখন তারেক রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, তখন কিন্তু তিনি পরিষ্কারভাবে বলেছেন তারা সরকার গঠন করলে আন্দোলনরত সকল দলকে নিয়েই কম বেশি একসাথে পথ চলতে চান তারা। কারণ তারেক রহমান জানেন এরকম শক্তিশালী একটি বিরোধী দলের পজিশনে জামায়াতে ইসলামীকে, জাতীয় নাগরিক পার্টিকে রেখে, যারা কিনা আসলে এই মসনাদ তৈরি করে দিয়েছে তারেক রহমানের জন্য, সেই বিরোধী দলে তাদেরকে ক্ষমতার ভাগাভাগি থেকে দূরে সরিয়ে রেখে কিছুতেই একটা স্থিতিশীল সরকার উপহার দেওয়া সম্ভব হবে না তারেক রহমানের পক্ষে। কাজেই ভোটের শেষ কদিনে বিএনপি আর জামায়াত খুব আলাদা, এটা প্রকাশ করে তারেক রহমান এবং বিএনপির ভোট বেড়েছে বটে, তারা একরকমের বিজয় নিয়ে এসেছেন বটে, কিন্তু একটা বিরাট শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে উত্থান প্রকৃতপক্ষে এই ভোটের মাধ্যমে ঘটেছে জামায়াতে ইসলামীর। দেখেন, জামায়াতে ইসলামীর যখন আপনি 20 জন নেতার নাম এখনো, এই যে 2024-এর আগস্টের পর থেকে আমরা এত এত নেতা চিনলাম জামায়াতে ইসলামীর, তবু বলতে পারবেন না, এবং জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে পর্যন্ত আমরা যারা দীর্ঘ সময় ধরে রাজনীতি পর্যবেক্ষণ করেছি, সাংবাদিকতা করেছি, তাকে পর্যন্ত আমরা আসলে একেবারে চেহারা নাম মিলিয়ে চিনতাম না। গোলাম পারোয়ার, সৈয়দ মোহাম্মদ তাহির, এদের কথা তো বাদই দিলাম। সেই জামায়াতে ইসলামী সারা বাংলাদেশে বিপুল পরিমাণ ভোট পেয়ে 74টি আসন জয়লাভ করেছে। আর বিএনপির এক্ষুনি যদি আপনিও মনে করতে চান, আপনার শৈশব থেকে মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন এমন ব্যক্তিদের অন্তত 50 জনের নাম আপনি, এই যে খালেদা জিয়া পরবর্তী বিএনপি এবং বিএনপির একরকমের একটা দীর্ঘ সময়, 20 বছরের বেশি সময় ধরে তারা ক্ষমতায় নাই, তারপরেও আপনি এ ধরনের একের পর এক তারকা নেতাদের কথা মনে করতে পারবেন, যাদের অনেকে তারকা হয়েছেন এমনকি ছাত্র দল সময় থেকে। তাহলে ভাবেন, এমন একটা দলকে যখন একটা হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছে জামায়াতে ইসলামী, তখন জামায়াতে ইসলামী জানে এই নির্বাচনের মাধ্যমে তারা দুটো পরিষ্কার অর্জন করেছে। এক, আওয়ামী লীগের রাজনীতিকে নির্বাচনের বাইরে রেখে, রাজনীতির বাইরে রেখে তারা একটা এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আমেজ ক্রিয়েট করতে পেরেছে, সৃষ্টি করতে পেরেছে বাংলাদেশে, যে বাংলাদেশে দলে দলে লোক অসাম্প্রদায়িকতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে, মুক্তিযুদ্ধের চেতনার আদর্শে উদ্বুদ্ধ হয়ে গিয়ে ভোট দিয়েছে জামায়াতে ইসলামীর 2-2.5 দশকের জোট সঙ্গী এবং জামায়াতে ইসলামীর রাজনীতিকে বাংলাদেশের রাজনীতিতে বৈধতা দেওয়া, স্বীকৃতি দেওয়া দল বিএনপিকে। আর জামায়াতে ইসলামীর আরেকটা যেটা বড় লাভ হয়েছে, সেটা হচ্ছে তারা যে তাদের সাংগঠনিক কর্মকাণ্ড, যেটা তারা গত 15-20 বছর ধরে বাংলাদেশের ঘরে ঘরে নিয়ে গেছে, নারী কর্মীদের মাধ্যমে, ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে, বাংলাদেশের পরিবারগুলোর অংশ যে হয়ে উঠেছে জামায়াতে ইসলামী, সেই ব্যবস্থাটিকে, সেই রাজনীতিটাকে তারা যে ভোটের ফলাফলে একরকমের বদলে নিয়ে, ট্রান্সলেট করে তারা ব্যালট বাক্সে ভরে সংসদে যাওয়ার বিপুল পরিমাণ আসন নিয়ে ব্যবস্থা করতে পেরেছে, এটাতে পরিষ্কার হয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনীতিতে একটা শক্তিশালী ফোর্স হিসেবে, শক্তি হিসেবে থাকতে এসেছে। এবং এই যে জামায়াতে ইসলামীর রাজনীতিকে এদের ভোট নাই, ভোট নাই, এই রবি তো শুনেছেন 2024-এর আগস্টের পর থেকেও, এত বড় একটা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পরেও 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একের পর এক ল্যান্ডস্লাইড, ভূমিধস বিজয় জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন পাবার পরেও বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা যে বলে এসেছেন এদের ভোট নাই, ভোট নাই, এখনো যদি তারা চোখ বন্ধ করে থাকেন, জামায়াতে ইসলামী জানে তাদের অসুবিধা নাই, 1 বছর পরে তারা নির্বাচন আদায় করে নিক। যদি বিএনপি তাদের থেকে দূরে সরে যায়, তাদের কথা না শুনে, তাদের সঙ্গে মৈত্রী বজায় রাখতে না পারে, কিংবা 5 বছর পর যদি বাংলাদেশে পুরো মেয়াদ শেষ করেও বিএনপি জামায়াত আবারও নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি হয়, জামায়াত জানে এরপর তারা সরকার গঠনের দিকে দৃষ্টি দিতে পারবে। দেখেন, জামায়াতে ইসলামীর ভোট নাই, ভোট নাই এই রব যখন বাংলাদেশ জুড়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা থেকে শুরু করে বিএনপির শীর্ষ নেতা
নেতৃবৃন্দ ক্রমাগত তুলে গেছেন, তখন শুধু যে ঢাকা 8-এ মির্জা আব্বাসের মতো বিএনপির তারকা বর্ষিয়ান নেতা নাসির উদ্দিন পাটোয়ারির কাছে 5,000-এর ভোটে জয়লাভ করেছেন তাই নয়, তারেক রহমান ঢাকা 17 আসনে বাংলাদেশের সবচেয়ে অভিজাত এলাকায় শেষ পর্যন্ত যে জিতে বেরিয়ে এসেছেন দাঁড়িপাল্লার সঙ্গে, তার সঙ্গে দাঁড়িপাল্লার একেবারে অপরিচিত ডাক্তার খালেদুজ্জামান নামের এক জামায়াত প্রার্থীর ভোটের পার্থক্য 4,500-এর কম। কাজেই জামায়াতে ইসলামী প্রকৃত পক্ষেই আসনে আসনে বাংলাদেশ জুড়ে বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে এবং জামায়াতে ইসলামী জানে যে এই ঘাড়ে নিঃশ্বাস ফেলা তাদের পক্ষে খুব শিগগিরই বিএনপিকে গিলে ফেলার মতো পরিস্থিতিতে নিয়ে যাওয়া সম্ভব। দেখেন, যদি এলাকা ওয়ারিও বিশ্লেষণ করেন তখন দেখবেন যে জামায়াতে ইসলামীকে গত 1.5-2 দশক ধরে যেসব এলাকায় অত্যন্ত শক্তিশালী বলে মনে হয়েছে, যেসব এলাকায় তারা 2013-14 সালে যুদ্ধাপরাধীর বিচারের সময় ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিল, এক রকমের বিচ্ছিন্ন করে ফেলেছিল ওই অঞ্চলগুলোকে, সেই অঞ্চলগুলোতে জামায়াতে ইসলামী প্রকৃতপক্ষে ভোটে পরিবর্তন করতে পেরেছে তাদের প্রতি সমর্থনকে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা অঞ্চলের সিংহভাগ আসনে যখন বিএনপি জয়লাভ করেছে, তখন দেখা যাচ্ছে খুলনা, রাজশাহী, রংপুর, উত্তরাঞ্চল জুড়েই ভালো করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের প্রার্থীরা। এই হিসাবগুলো করলেও, মানে মানচিত্র ধরে কোন এলাকাগুলো জামায়াতে ইসলামী আসলে তাদের ঘাঁটিতে পরিণত করছে সেটা যদি চিহ্নিত করেন, তখন অবাক হয়ে ভাববেন যে বিএনপি আর আওয়ামী লীগের রাজনীতির মধ্যে জামায়াতে ইসলামী এমন সুস্পষ্ট ঘাঁটি, ভোটের ঘাঁটি তাদের জন্য কখন তৈরি করতে পারলো। মামুনুল হক ঢাকা 15-তে হেরেছেন, সেটাকে বিরাট বিজয় হিসেবে বিএনপির বিরাট বিজয় এবং বাংলাদেশের একটা মানে যারা ইসলাম পন্থার রাজনীতির মধ্যে বাংলাদেশকে নিয়ে যেতে চান না তাদের একটা বিরাট বিজয় হিসেবে দেখছেন অনেক ভোটার, অনেক বিশ্লেষক। কিন্তু মনে রাখতে হবে, মামুনুল হক প্রথম আলোতে একাধিক সাক্ষাৎকার দিয়ে, যেই সাক্ষাৎকারের একটি গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতি বুঝতে, যেখানে তিনি বলেছেন বিএনপিকে সবসময় ইসলামপন্থীদের আনুকল্য নিয়ে চলতে হবে, সেই সাক্ষাৎকারে মামুনুল হক স্পষ্ট জানিয়েছিলেন যে বিএনপি মোহাম্মদপুর, লালবাগ কিংবা বাগেরহাট যে কোনো আসনে তাকে সমর্থন দিতে প্রস্তুত এবং ভীষণভাবে আগ্রহী, কিন্তু তিনি বরং ইসলামপন্থী রাজনীতিকে শক্তিশালী করতে জামায়াতে ইসলামীর সঙ্গে যেতে চান। এই মামুনুল হক কি বিএনপির রাজনীতিকে প্রভাবিত করতে পারবেন না? মানে বিএনপির রাজনীতি কি মামুনুল হকের রাজনীতি থেকে সত্যি এত আলাদা? মামুনুল হককে পুত্রবৎ স্নেহ করতেন খালেদা জিয়া এবং 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 6ই আগস্ট খালেদা জিয়া প্রথম যে রাজনৈতিক নেতার সঙ্গে হাসপাতালে দেখা করেন তিনি ছিলেন মামুনুল হক, এবং এই মামুনুল হক খালেদা জিয়ার মৃত্যুর পর তার খাটিয়ায় গিয়ে কাঁধ দিয়েছিলেন, কারণ বিএনপির সঙ্গে খালেদা জিয়ার সঙ্গে তার পিতা আল্লামা শাইখুল হাদিস আজিজুল হকের যে দীর্ঘ সম্পর্ক, মানে 4 দলীয় জোটে তো ইসলামী ঐক্য জোটের নেতা আল্লামা শাইখুল আজিজুল হক এই মামুনুল হকের পিতাও ছিলেন। কাজেই এই ঐক্যগুলোর কথা মনে করলে বা বিএনপি এবং জামায়াতের রাজনীতি, বিএনপির সঙ্গে ইসলামপন্থীদের রাজনীতির ঘনিষ্ঠতার কথা মনে করলে, এই দুই অংশ একে অপরকে শক্তি না যোগালে তাদের পক্ষে বাংলাদেশের রাজনীতিতে প্রভাবশালী হয়ে ওঠা থাকা কতটুকু সম্ভব সেসব মনে রাখলে বুঝতে অসুবিধা হয় না কেন তারেক রহমান এখন বলছেন আন্দোলনের সব দলকে নিয়েই সরকার গঠন করবেন তিনি। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরই মধ্যে বলে দিয়েছেন জুলাই সনদে তারা যা যা সই করেছেন সবকিছুকে অগ্রাধিকার ভিত্তিতে তারা বাস্তবায়ন করবেন।